ত্রিদীপ বাবু নেই? এসে যাবেন, এসে যাবেন। দাদা বলেছেন তাড়াতাড়ি চলে আসবেন। হাজার হোক দাদা তো এই ব্যাপারে। মাসিমা, মনে হচ্ছে আমাদের কোনো জরুরি ব্যাপারেই ডেকেছেন, মানে বাড়ির সকলেই যখন উপস্থিত আছেন। তা বলতেই পারো মধুমিতা, হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে শেষ আর বড় কাজ। ঠিক বুঝলাম না, মানে আপনার জীবনের শেষ বড় কাজ, সেখানে আমাদের ভূমিকাটা কি? এরকম কথা কেন বলছেন মাসিমা? আপনি এখন আমাদের মধ্যে অনেক দিন আছেন। এই আন্টি একদম ঠিক কথা বলেছেন। এই বুড়ি এমন এই শেষ কাজ করে লাফাচ্ছে না। আরে আমি কি বানের জলে ফেসেছি? আমার মনে হয় আপনি যেটা বলবেন বলে আমাদের ডেকেছেন সেটা বলে দিন, নাহলে ওদিকে তো আবার মেঘের আসার সময় হয়ে যাবে। আঙ্কেল, আপনারা একটু চা খাবেন? আমি বরং চাটা। দেখুন, আসার আগে আমি একটা কথা স্পষ্ট করেই বলে দিয়েছিলাম যে আমরা কিছু খাবো না। অরিন্দবাবু, আমি একটা কথা বলি, আপনি তো কিছু খাবেন না বলেছিলেন, কিন্তু কিছু পান করবেন না এই কথা তো আপনি বলেননি। বলে চা তো চলতেই পারে। কি বৌদি, চা? হ্যাঁ, চা তো চলতেই পারে, কিন্তু আপনাদেরকে তো আবার উঠতে হবে। না না, ওটা কোনো ব্যাপার না, সমস্ত তৈরি আছে, একবার বললেই হবে। হ্যাঁ, এটা আমি আসার আগে শুরু করবে নাকি? সুশীলাদি, চা। শুধু চাই যেন আসে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সুশীলাদি, সবার জন্য শুধু চা। মিটে গেল। হে মধুসূদন, রক্ষা করো। মেঘ দিদির এই রাশভারী প্রফেসর বাপ যেন কথাগুলো আমার মন দিয়ে শোনে। রক্ষা করো। জল খাবো। এই জল খাবে মা, জল খাবে। জলটা দিন। আর আপনাদের আসতে কোনো অসুবিধা? না, ঠিক আছে ঠিক আছে। নার্ভাস লাগছে? একটু একটু। অনিন্দ, মধুমিতা, তোমরা বুঝতেই পারছো তোমাদের আমি কেন ডেকেছি? না, আমি অন্তত বুঝতে পারিনি। তুমি পেরেছ? না মাসিমা, বলুন কেন ডেকেছেন? দেখো অনিন্দ, তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা বেশ মধুর সম্পর্ক তৈরি হয়েছিল। নানান কারণে সেই মধুর সম্পর্ক থাকেনি, কিন্তু একেবারেই যে ঘুচে গেছে সেটা তো বলা যায় না। দেখুন, নীলের সঙ্গে মেঘের বিয়ে হয়েছিল, সেটা টেকেনি, ওদের ডিভোর্স হয়ে গিয়েছিল। আমাদের সম্পর্ক ওইটুকুই। আর যে মধুর সম্পর্কের কথা আপনি বলছেন সেটা বোধহয় তার আগেই নষ্ট হয়ে গিয়েছিল। সেইটাই আমি আবার জোড়া লাগাতে চাই। সুশীলাদি, ওইদিকে তো, ওইদিকে আমি দিচ্ছি। কই? দাঁড়া। হ্যাঁ, এই নাও ঠাম্মি। সুশীলা একেবারে ঠিক সময় এসছে। ঠাম্মি, সব রেডি তো? এবার কিন্তু বলতেই হবে। এবার হয়ে যাবে। মা, আমি বাইরে আছি, তোমরা কথা বলো। ও কি কথা বলবো মা? হ্যাঁ, আজকের দিনে আমার পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আর সেখানে তুমি থাকবে না, তা কি করে হয়? মাসিমা, মানে আপনাদের
পরিবারের কথার মধ্যে আমরা হ্যাঁ, তোমাদেরও তো থাকা দরকার। তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের যোগ তো ওই নীল দাদু ভাইয়ের জন্য। বলছি যে ওই নীল দাদু ভাইকে নিয়েই, মানে ওর ব্যাপারেই কথা আছে। নীলের ব্যাপারে কোনো কথায় তো আমাদের প্রয়োজন নেই। দেখো অনিন্দ, আমার একটা অনুরোধ আছে, আমার কথাটা একবার শেষ করতে দাও। মাঝের থেকে প্রশ্ন করলে আমি বাবা বড্ড ঘাবড়ে যাই। না না, ঠিক আছে, আপনি বলুন। দেখো, ডেল দাদু ভাই হচ্ছে আমার বড় নাতি। সে আমার খুব আদরের, খুব কাছের। আর সেই নাতি যখন মেঘ দিদিভাইকে বিয়ে করে এনেছিল, আমার তখন মনে হয়েছিল আমার জীবনটা কানায় কানায় ভরে গেছে। ভগবান আমাকে এমনি এমনি লম্বায়ু দেননি, তিনি আমার সুখের ঘরে কানায় কানায় ভরে দিয়েছে। তোমাদের ছোট মেয়ে মেঘ, সে আমার চোখের মণি, বড় আদরের। সে যে বড্ড ভালো মেয়ে। আমার মনে হয়েছিল ওরা দুটিতে মিলে আমার শেষের কটা দিন একেবারে ভরিয়ে তুলবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। আমি জানি, আমার পরিবারের সবাই জানে, মানেও। এই ছাড়াছাড়িতে মেঘ দিদিভাইয়ের কোনো হাত ছিল না, ছিল আমার নীল দাদু ভাইয়ের। সে মেঘ দিদিকে কদর করেনি, তাকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারেনি। জীবন তো থেমে থাকতে পারে না, সে তার মতো এগিয়ে চলে। আমার নীল দাদু ভাই কোথায় সেই গিয়ে দিন কাটাচ্ছে, আর মেঘ দিদি সে এখানে পড়ে রয়েছে। তাই এইবারই সকলে মিলে ঠিক করেছে যে নীল দাদু ভাইয়ের বিয়ে দেওয়া দরকার। তো আমিও বলেছি, ঠিকই তো, দাদু ভাইয়ের বিয়ে দেওয়া তো দরকারই। না হলে সে যেভাবে ছন্নছাড়া জীবন কাটাচ্ছে সেটা ঠিক না। জীবনে তো ভালোবাসার দরকার, তার জীবনেও। আপনি কি নীলের বিয়েতে আমাদের মানে নিমন্ত্রণ জানাতে ডেকেছেন? তাহলে কিন্তু অনিন্দ, আমার কথাটা শেষ করতে দাও। আমাদের এইভাবে ডেকে আনার আগে আপনাদের তো ওকে বোঝানো উচিত ছিল যে মানে এইরকম ভাবে আমাদের ডাকা মানে তো আমাদের বিব্রত করা। এটা কেন করতে দিলেন ওকে? দেখো, আমাকে কেউ কিছু করতে দেবে তারপর আমি করব, না না, তেমন দশা আমার হয়নি। আমি নিজে যা স্থির করি সেটাই করি। হ্যাঁ, ওরা অবশ্য সাহায্য করে, এখানেও তাই হয়েছে। এটা অবশ্য তোমার জানার কথা যে মেঘ দিদির গান শুনতে আমি গিয়েছিলাম নিজের সিদ্ধান্তে। যাই হোক, আমি কথাটা শেষ করি। নীল দাদু ভাইয়ের জন্য পাত্রী ঠিক করেছি, আর সেই জন্যই তোমাদের ডাকা। মাসিমা, নীলের পাত্রীর ব্যাপারে আমি মেঘ দিদির সঙ্গে আমার নীল দাদু ভাইয়ের বিয়ে দিতে চাই আবার। কার সঙ্গে? কেন, তোমাদের ছোট মেয়ে মেঘের সাথে। শুনেছি তোমরাও তো তার জন্য পাত্র খুঁজছো। তবে তোমরা যাই বলো, এরকম রাজ্যটক কিন্তু তোমরা পাবে না। বুঝতে পারছি না, আপনি মানে সিরিয়াসলি এইটা বলার জন্য আমাদের? অনিতবাবু, কথাটা কিন্তু মায়ের একার নয়, মানে হ্যাঁ হ্যাঁ, কথাটা না আমাদের সকলেরই কথা। মানে মধুমিতা, তুমি বুঝতে পারছো তো যে আচ্ছা, আমি না একটা জিনিস কিছু বুঝতে পারছি না। আপনাদের কি সকলের একসাথে মাথাটা খারাপ হয়ে গেল? মানে গোটা পরিবার মিলে আপনারা? না না,
আমাকে একটু গুছিয়ে বলতে দাও। কি গুছিয়ে বলবেন আপনি? গুছিয়ে বলার তো কিছু নেই। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, দুটি ছেলে মেয়ে, তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা তাদের আবার জোড়া দেবার, আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর মানেটা কি? দাদা, মাথা গরম না করে একটু একটু যদি ঠান্ডাভাবে আমরা ভাবি, মানে না 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 না, ভাবার মতো কোনো কথা আপনারা তো বলছেন না। প্র্যাকটিক্যাল কথা হলে ভাবা যেত, ডেফিনেটলি। বৌদি, আপনি এই গোটা বিষয়টা হয়তো একটু ভালো বুঝবেন। আপনি একবার ভেবে দেখুন বৌদি, যে সময়টায় মেঘ হাসপাতালে ভর্তি ছিল, সেই সময়টায় নীল কিন্তু একেবারে পাগলের মতন হয়ে গিয়েছিল, পাগলের মতন করেছে। আপনারা তো সবকিছু নোটিস করেছেন নিশ্চয়ই। না না, কেউ পাগলের মতো কিছু করেছে বলে, কোনো কাণ্ড ঘটিয়েছে বলে, কিংবা হাসপাতালের নিয়ম ভেঙে আমার মেয়েকে দেখতে গেছে বলে সেটা তো কোনো প্লাস পয়েন্ট হতে পারে না। আর তাছাড়া সব থেকে বড় কথা হলো, আমার মেয়েকে হাসপাতালে যেতে হলো কেন, তার জন্য দায়ী কে? দাদা, আপনাদের সামনে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি দাদা। দয়া করে আপনারা আমাদের সেই অন্ধকার অতীতের দিনগুলোতে আর ফিরিয়ে নিয়ে যাবেন না বারবার, প্লিজ। আমি মানছি আমরা অন্যায় করেছি, আমরা খুব বড় ভুল করেছি, নীল ভুল করেছি, আমরা প্রত্যেকে খুব অন্যায় করেছি। একটা অসম্ভব বড় ভুল বোঝাবুঝির কুয়াশায় আমরা ঢেকে গিয়েছিলাম, আমি মানছি। শুধু ভুল বোঝাবুঝি কিন্তু ছিল না, এই বাড়িতে আমার মেয়ের যথেষ্ট অসম্মান হয়েছে, অপমানিত হয়েছে সে। দেখো আনন্দ, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস শিখেছি, দুভাবে বাঁচা যায়। এক হলো অতীতের শিক্ষা নিয়ে খারাপটাকে বাদ দিয়ে ভালোটা নিয়ে এগিয়ে যাওয়া, আর দুই হলো অতীতটাকে আঁকড়ে ধরে অতীতকে নিয়েই বাস করা। আপনি একদম ঠিক বলেছেন। আপনি বলছেন যে অতীত থেকে শিক্ষা নিয়ে খারাপটা বাদ দিয়ে এগিয়ে চলা। মেঘের জীবনে খারাপটা হলো নীল, তাকে বাদ দিয়ে এগিয়ে চলার সিদ্ধান্তটা নিয়েছে মেঘ। আমি জানি অনিন্দ্যবাবু, আমি কোনো রকম কোনো কথা বললেই আপনি বিরক্ত হন। আর হ্যাঁ, আপনার বিরক্ত হবার যথেষ্ট কারণ রয়েছে, তাও আমি বলছি, আপনি তো একজন শিক্ষক। আপনি এটা মানেন না যে মানুষের বদল হতেই পারে, একটা মানুষ নিজের মতামত বদলাতেই পারে? না, একজন শিক্ষক হয়ে আপনি এটা বিশ্বাস করেন না, এটা আমার ভাবতে খারাপ লাগে। আমি একজন শিক্ষকের চোখ দিয়ে দেখেই বলছি, নীল কখনো বদলাবে না। আর ওরা যদি একসঙ্গে দুজন থাকেও, ওদের মধ্যে আবারও অশান্তি হবে এই সন্দেহ করেনি। আর মেঘের পক্ষে নীলকে মাফ করা আর সম্ভব নয়। সব বড়দের মধ্যে আমি একটা কথা বলি আঙ্কেল, মেঘের পক্ষে কি সম্ভব আর কি সম্ভব নয় সেটা বোধহয় আমাদের সকলের ভাবনার বাইরে। মেঘ আমাকে মাফ করতে পেরেছিল। আমি যে মেয়েটা মেঘের এই বাড়িতে ঢোকা থেকে মেঘের এই বাড়ি থেকে চলে যাওয়া পর্যন্ত একদিনও মেঘের সঙ্গে ভালো করে কথা বলেনি, একবারও মেঘের সঙ্গে ভালো করে কথা বলেনি, মেঘ সেই আমাকে মাফ করে দিয়েছে আঙ্কেল। আমার কথা নিজের খুব কাছের বন্ধুর মতো ভেবেছে। আমি জিষ্ণুর কাছ থেকে শুনেছি মেঘ কিভাবে আমাকে দেখতে না পেয়ে ওই বাড়িতে বুদ্ধি করে বন্ধুকে পাঠিয়েছিল আমার খোঁজ নেওয়ার জন্য। তারপর আমার বিপদ জেনে কিচ্ছু না ভেবে জাস্ট ওই বাড়িতে ঝাঁপিয়ে পড়েছিল গিয়ে আমাকে বাঁচানোর জন্য। আর সে কথা তো আমি সবাইকে বারবার বলেছি। মেঘ যদি আমাকে মাফ করে থাকে, তাহলে তার জীবনের সব থেকে বড় ভালোবাসাকে মাফ করেনি বলছেন? আচ্ছা, যদি তাই হবে, তাহলে মেঘ ওই ছেলেটাকে একবারও তার সঙ্গে দেখা না করে রিজেক্ট করে দিল কেন? আঙ্কেল, আমি সেই মুহূর্তে মেঘের সঙ্গে ছিলাম, আমি শুনেছি কিভাবে মেঘ আন্টির পছন্দ করা ছেলেকে রিজেক্ট করেছে। সেটা হয়তো ও বিয়ের জন্য এখনো তৈরি নয় বলে আমরা বড্ড বেশি তাড়াহুড়ো করছি, তাই। অনিন্দ, কিছু মনে করো না, আমি তো শুনেছি তুমি খুব উদার মনের মানুষ। তা আজ তুমি এখানে বসে তোমার মেয়ের হয়ে তুমি কেন সব কথা বলছো? মধুমিতাকে কেন কথা বলার সুযোগ দিচ্ছ না? মেঘের সম্পর্কে কথা বলার জন্য তুমি ওর সঙ্গে কেন আলোচনা করছো না? দেখো, ও তো মেঘের মা, আর আমি যতটুকু বুঝেছি মেঘের বিয়ের ব্যাপারে মধুমিতা সব থেকে উৎসাহী। বেশ, তুমি বলো তোমার কি বলার আছে।
মধুমিতা, আমি বলছি, দেখো ওই মেঘ যখন হাসপাতালে ছিল তখন তো তুমি দেখেছো তো, নীল গিয়েছিল ওকে দেখতে এবং তাতে মেঘ কতটা খুশি হয়েছিল সেটা তো তুমি দেখেছো, তাই না? আর মেঘ যদি নিজের জীবন থেকে নীলকে বাতিল করে দিয়ে থাকে তাহলে তাহলে নীলের উপস্থিতিতেও এতটা আনন্দ পেল কি করে বলো? দেখো মধুমিতা, আমরা সকলেই একটা ঘটে যাওয়া ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। তাই বলছিলাম যে মেঘ আর নীলকে একসঙ্গে একটু একা ছেড়ে দেওয়া দরকার নয় কি? নীল তো সেই সুযোগটা পেয়েছিল, আর আমি এটাও জানি নীল সেটা ক্যান্সেল করে সব ছেড়ে ছুড়ে পালিয়েছিল। হ্যাঁ, ঠিক ঠিক কথা, একদম ঠিক। নীলই সেদিন ওই ওদের 6 মাস একসাথে থাকার যে ডিসিশনটা হয়েছিল সেটা থেকে নীলই পালিয়ে গেছিল, ঠিকই তো। কিন্তু মধুমিতা, যেন আমার মনে হয় ও ভয় পেয়েছিল, যেন ভয় পেয়ে গেছিল। ও বোধহয় ভেবেছিল আবার যদি ও মেঘকে কষ্ট দিয়ে ফেলে। তার মানে কি দাঁড়ালো? ওর নিজের সম্পর্কের সংসারটা এখনো কাটেনি। ও এখনো বুঝতে পারছে না যে ম্যারেজ নামক ইনস্টিটিউশনটা নিয়ে ও এগোতে পারবে কি পারবে না। আদৌ দেখো, তার নিজের মনে সংশয় যায়নি, কিন্তু আমার মনে কোনো সংশয় নেই। এই যে নীল দাদু ভাই আর মেঘ দিদি একে অন্যকে মনে মনে খুব ভালোবেসে দূরে দূরে যে আছে না, তাতে কেউ ভালো নেই, খুব খারাপ আছে। আর আমি ওদের খারাপ থাকাটা দেখে শান্তিতে থাকতেও পারবো না। আপনারা কি বলতে চাইছেন? কোর্ট থেকে যখন ওদের দুজনকে একসঙ্গে থাকার কথা বলেছে তখনও ওরা থাকেনি, এখন ওদেরকে গিয়ে বিয়ের কথা বললে ওরা রাজি হয়ে যাবে এটা আপনারা ভাবছেন? এখন ওরা নাই বলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই বলেছো তুমি। কিন্তু তাই জন্যেই দুজনের কাউকেই বলা হবে না যে বিয়েটা কার সঙ্গে হচ্ছে। আবার অদ্ভুত কথা বলছেন আপনারা। দুটো বড় বড় ছেলে মেয়ের সঙ্গে মানে একে অপরের সঙ্গে ওদের বিয়ে হবে, অথচ ওরা জানবে না কার সঙ্গে বিয়ে হচ্ছে। দেখো দেখো, নীল দাদু ভাইয়ের দিকটা আমি দেখে নেব, আর মেঘ দিদি ভাইয়ের ব্যাপারটা ও তোমাদের সামলাতে হবে। মাসিমা, গোটা ব্যাপারটা আমাকে একটু প্লিজ বুঝিয়ে বলুন, আমার মাথায় কিছু ঢুকছে না। এ তো সহজ ব্যাপার মা, ওদের দুজনকে যেভাবে হোক রাজি করাতে হবে, বিয়েটাও দিয়ে দিতে হবে। সেটা কি করে সম্ভব বলুন তো? আমি ধরে নিলাম বিয়ের আগে পর্যন্ত ওরা জানছে না কার সঙ্গে বিয়ে হবে, কিন্তু বিয়ের সময় তো একে অপরকে দেখতেই পাবে। মধুমিতা, তুমি কেন এই ব্যাপারে ওদের সঙ্গে সামিল হচ্ছ? পরিষ্কার তুমি বলে দাও যে নীলের সঙ্গে মেঘের বিয়ে হবে না। তুমি তো দেখছি বাবা সাংঘাতিকভাবে পুরুষতান্ত্রিক। আমি পুরুষতান্ত্রিক? সারা জীবন দুই মেয়েকে আমরা যেভাবে বড় করেছি, তাদের যে স্বাধীনতা দিয়েছি, তারপরেও আমাকে বলছেন পুরুষতান্ত্রিক? তাছাড়া আর কি? মেঘ দিদিভাই কি বলবে তুমি বলছো, মধুমিতা কি বলবে তুমি বলছো, আরে বাবা ওদেরকেও তো বলতে দাও। বেশ, আমি আমার আপত্তিটুকু জানিয়ে চুপ করে রইলাম। আমি আর একটা কথাও বলবো না। যা বলবে মধুমিতা তুমি বলো। না মানে আমি আগেও যা বলেছিলাম এবারেও তাই বলছি। বিয়ের আগে অবধি ওরা জানবে না কার সঙ্গে বিয়ে হচ্ছে। বিয়েটা তো সব আচার নিয়ম এগুলো মেনেই হবে, তাই তো? তাহলে যখন বিয়ের তত্ত্ব যাবে এই বাড়ি থেকে, যাবে না? যাবে না? এই বিয়েতে তত্ত্বের কোনো ব্যাপারই থাকবে না। হ্যাঁ, শুধুমাত্র ওই হলুদ আর ওই একটু কাপড়, ব্যাস। তাও সেই তত্ত্ব এমন লোক নিয়ে যাবে যাকে অন্তত মেঘ চিনবে না। ওমা, তা কি করে হবে? মানে বিয়ের সময়, শুভ দৃষ্টির সময়, তখন তোরা একে অপরকে দেখতে পাবে, তখন তার অন্য লোকের সঙ্গে শুভ দৃষ্টি হবে না, তো তখন তো একটা বিরাট অশান্তি হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, এরকম বোধহীন বালকিল্য আলোচনা, একটা কেওস, অত্যন্ত রেগে যাবে, আমার দিকে আঙুল তুলবে তার সঙ্গে সঠতা করা হয়েছে বলে। এই সমস্ত হবে না। আমি তোমার সঙ্গে বাজি ধরছি অনিন্দ, যদি মেঘ দিদি ভাই নীল দাদু ভাইকে বর বেশি দেখে বিয়ে না করে বা সেখান থেকে চলে যায় কিংবা অশান্তি করে কিংবা নীল দাদু ভাই যদি তেমন কিছু করে, তাহলে
আমি তো এই পরিবারের বয়োজ্যেষ্ঠ, আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা চাইব। এরকম অদ্ভুত বাজি ধরতে আমি রাজি নই। আমি আমার মেয়েকে চিনি, তার বিয়ে নিয়ে এরকম নাটক, বাজে নাটক আমি করতে দেব না। এমনিতেই তার উপর দিয়ে অনেক ঝড় গেছে, এর উপর এই মানসিক চাপ আমি দিতে পারবো না। তার বিয়ে নিয়ে নাটক তো তুমিই একদিন করেছিলে অনিন্দ। দেখো অনিন্দ, তুমি তো সেদিন কম নাটক করনি। ইচ্ছে করলেই তুমি নাও করতে পারতে। না না, নীল যখন তোমাকে গিয়ে বললো যে সে মেঘকে বিয়ে করতে চায়, তখন তো তুমি নাকচ করতে পারতে। তখন সেটা করলে না কেন? বিয়ে অবধি এগুলি কেন? কারণ তুমি বুঝেছিলে কোথাও যে মেঘ দিদি ভাইয়ের সাথে নীল দাদু ভাইয়ের একটা টান আছে, খুব গভীরে কোথাও, অলক্ষ্যে কোথাও কিছু একটা আছে। কি তাই তো? আজ আমি তোমায় বলছি অনিন্দ, সে টান আরো গভীর হয়েছে। যদি সেই মুহূর্তে যদি ওরা বলে দেয় যে ওরা বিয়ে করবে না মাসিমা, তখন অত লোকজনের সামনে। দেখুন, আমরাও এই বিয়েতে আমাদের খুব কাছের একজন দুজনকেই বলবো। ওই যাদের কাছে বললে তারা ওই আগে থেকে নীলকে বা মেঘকে এই কথাটা জানিয়ে দেবে না, আপনারাও ঠিক সেরকমই করুন। না না, আমার না মাথায় কিছু ঢুকছে না। তার থেকে ভালো হয় না যে ওদেরকে বলে কয়ে সবটা যদি আয়োজন করি? না, আগে থেকে বলে দিলে ওরা যদি সে সময় একবার না বলে দেয় তাহলে তো সব শেষ হয়ে গেল। আর এই মনের ভাবটা নিয়ে যখন দুজনে দুজনের দিকে তাকাবে, তখন যে কোন ভিসুভিয়াসের আগুন মানে দুজনে মানে ইয়ে হয়ে। পুরো ব্যাপারটায় আমার কোনো সায় নেই। এর আগে আমি এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম মেঘের ব্যাপারে, এবারে নেব না। এবারে যা বলার বলবে মধুমিতা, ও যা বলবে আমি সেইভাবেই কাজ করব।